আপনাদের হবে, আনঅফিসিয়ালি লকডাউন করবে, শাটডাউন করে দেবে। আসুন, বেরিয়ে আসুন। আপনাদের মনে ওই দুর্বৃত্তরা ভয় ঢুকিয়েছে, ওই ভয়কে উপেক্ষা করতে পারলেই আপনার জয় হবে, দুর্বৃত্তরা ঘরের মধ্যে ঢুকে যাবে। দীর্ঘদিন আপনাদের মনে ভয় ঢুকিয়ে রেখেছে বলে আপনারা বুঝতে পারছি সেইভাবে বার হতে পারছেন না। যা যখন বলছে শাটডাউন করো তো শাটডাউন, শাটার তোলো তো শাটার তুলছে। আপনাদের বলবো 29 এপ্রিল একটা মোক্ষম চান্স। ওটা কার গাড়ি ওখানে ঢুকিয়ে দিল এরকম করে? আজ এদিকে তাকাও, এদিকে তাকাও। এই ইয়াসিন, কি হয়েছে? ইয়াসিন কি কি হয়েছে? এমার্জেন্সি গাড়ি আছে? ভিডিও সাহেব, কোথাকার ভিডিও? अच्छा, यहाँ का चार्ज में कौन है? हम उनसे बात करना चाहते हैं, हम उनसे बात करना चाहते हैं। जो चार्ज में है हम उनसे बात करना चाहते हैं। यहाँ क्या जो चार्ज में है हम उनसे बात करना चाहते हैं। বসো। যেটা বলছিলাম, যিনি চার্জে আছেন আমি তার সাথে কথা বলতে চাইছি। আসুন, কার গাড়ি ঢুকেছে না ঢুকেছে দেখতে হবে, অবশ্যই ছেড়ে দিয়ে হবে এমার্জেন্সি গাড়ি হলে। যাক, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। এটা প্ল্যান একটা হতে পারে তোমাদের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য। যাক বন্ধুগণ, আগামী 29 এপ্রিল আপনাদের কাছে একটা বড় সুযোগ আছে। সুযোগটাকে কাজে লাগান। জীবনতলার মানুষেরা, ক্যানিং পূর্বের মানুষেরা সুযোগটাকে কাজে লাগান। সুযোগকে কাজে লাগাতে পারলে, সুযোগকে কাজে লাগালে তাহলে এই দুর্বৃত্তদের হাত থেকে আপনারা মুক্তি পেতে পারেন। ইভিএম মেশিনের 4 নম্বর খাম চিহ্নে টিপে, বোতাম টিপে এই দুর্বৃত্তদেরকে হারান, আইএসএফ কে ব্যাপক ভোটে জয়যুক্ত করুন। বন্ধুগণ, বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। রাস্তা আটকে প্রোগ্রাম আমার পছন্দ লাগে না, কিন্তু এখানে প্রোগ্রাম করার আমাদের ইচ্ছে নাই। তারপরেও ইচ্ছে যখন আমাদেরকে জোর করে করিয়েছে, এখানে আমাদের না মাইক বাঁধতে দিয়েছে, না আমাদেরকে স্টেজ করতে ঠিক মতো সহযোগিতা করেছে, তারপরে বললাম আমার দ্বিতীয় প্রোগ্রাম আছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই শপথটা নেন। দুর্বৃত্তদের হাত থেকে ক্যানিংকে মুক্ত করতে হবে। আপনারা রাজি আছেন? রাজি আছে? রাজি আছেন তো নাকি? গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করব, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব। ক্যানিং পূর্ব, পশ্চিম, ভাঙড় থেকে শুরু করে পশ্চিম বাংলা থেকে এই ঘরের টাকা চোরদের বিদায় দেব, 100 দিনের টাকা চোরদেরকে বিদায় দেব, কাটমানি করেদের বিদায় দেব, সেন্টিগেট যারা রাজ করছে তাদেরকে বিদায় দেব। এই কি হলো ওখানে? কে অত বকছে? अरे साहब, आपका जो चार्ज में है उनको थोड़ा भेज दीजिए ना। अरे कोई तो चार्ज में है आपका, आपका तो कोई चार्ज में, उनको भेजो ना। क्या दिक्कत है? अरे जीवन तो
দর্শক, এটা ওই জীবনতলা, ক্যানিং জীবনতলা, বুঝতে পারছেন? যেখানে শওকাত মোল্লার গড় বলে যেটা পরিচিত বা আমরা অনেকে জানি, জীবনতলা সব বোম টোম বাঁধা হয়, যেটা ওই শওকাত সাহেবের পিসি বলেছিলেন, বা শওকাত সাহেব বলেছিলেন যে দিদি জীবনতলায় একটা বাস টার্মিনাল চাই। তো ওর দিদি তখন উত্তর দিয়েছিলেন, তুই তো জীবনতলায় বোম বন্দুক নিয়ে থাকিস আর বোম বাঁধিস আর বোম মারিস। সেটা প্রশাসনিক বৈঠক থেকে তিনি বলেছিলেন। তো আমাদের বেসিক্যালি এই খবরটা করার উদ্দেশ্য এটাই, এই যে জীবনতলা যেটা বলা হচ্ছে না, শওকাত মোল্লার গড়, আর সেই শওকাত মোল্লার গড়ে ঢুকে সভা করে আসলেন কে? নওশাদ সিদ্দিকী। যদিও ভিডিওটি আজকের নয়, গতকালের ভিডিও। একেবারে আমি জুম করে দেখাবার চেষ্টা করবো, অনেকে দেখেছেন। শওকাত মোল্লার যে পার্টি অফিস রয়েছে, যেটা আর কি ওয়াকাফ সম্পত্তির উপর, যেটা অনেকে বলছে। বেসিক্যালি আমরা জানি না, তবে জীবনতলাতে শওকাত মোল্লার একটা বড় পার্টি অফিস রয়েছে, এসি রুম রয়েছে, যেখানে শওকাত মোল্লা ওই সমস্ত কার্যকলাপ চালায়, খবর। সেই পার্টি অফিসের নিচে সভা করলেন নওশাদ সিদ্দিকীরা, আইএসএফ-এরা। বুঝতে পারছেন? মানে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি যদিও এখন বিধায়ক নেই, ভাঙড় কেন্দ্র থেকে লড়ছে। আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ, একটাই তো ফেজ। তো তিনি এই লড়াইটা সেখানে গিয়ে জীবনতলাতে, প্রথমে তো আমি বলেছিলাম, ভেবেছিলাম হয়তো লোক টোক হয়নি। তারপরে এই ভিডিও, এটা নিয়ে একটা গতকাল ভিডিও বানিয়েছিলাম আমি, যে আইএসএফ এর সভাতে সেভাবে লোক হয়নি, ফলে ক্যানিং পূর্বটা হয়তো আইএসএফ জিততে পারবে না। কিন্তু এই ভিডিওটা রিপিট করে যখন গত রাতে আমি দেখলাম, যে লোক নিয়েই বলছিলাম এগুলো কারা, এগুলো কোত্থেকে এসছে, খোঁজ খবর নিলাম যে ভাঙড় থেকে কি এসছে। তার মধ্যে যেখানে শুনলাম না, ভাঙড় থেকে এখানে সেরকম কেউ আসেনি, আরাবুল ইসলাম তার 2-4 জন লোক এসছে, তবে সব ক্যানিং পূর্বের মানুষ। কেন বলছি এই কথাগুলো? শওকাতের চোখে চোখ রেখে তারাও এখন লড়াই করতে শিখে গিয়েছে। কেন বলছি কথাগুলো বুঝতে পারছেন? শওকাত মোল্লা যে বোম বাঁধে আর বোম মারে, নটোরিয়াস ক্রিমিনাল, তার চোখে চোখ রেখে সব অনেকে কথা টথা বলছে, শুনছি। নওশাদ সিদ্দিকীও গিয়েছেন সেই জীবনতলাতে, যেখানে নওশাদ সিদ্দিকী এর আগেও কোনোদিন ঢোকেনি। জীবনতলা থানা, যে থানা শওকাত মোল্লার কথায় বসে আর ওঠে, সেই থানাতে তারা সভা করেছেন নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ। সেখানে সভা করেছেন। বিপুল পরিমাণ একটা লোক আমি দর্শক দেখছিলাম, আমি ভাবছিলাম শওকাত মোল্লার গড়ে এই অবস্থা, কি ব্যাপার? আসলে শওকাত মোল্লা ওখানে না, তার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তার দায়িত্ব যে তিনি ক্যানিং এ লড়ছে, তবে আমরা যেটা ভাবছি, যে ফলে ক্যানিংটা যদি শওকাত মোল্লার হাত ছাড়া হয়ে যায়, আর ভাঙড় তো আগে হাত ছাড়া হয়ে যাবে, সেটা খবর আর কি, ভাঙড়ের ওখানকার স্থানীয় মানুষের কাছ থেকে যেটা পেয়েছি। ভাঙড় তো শওকাত মোল্লা ওখানে 50,000 ভোটে ম্যাক্সিমাম হাঁটছে, আর ক্যানিংটাও নাকি এই সম্ভাবনা রয়েছে যে আইএসএফ জিততে পারে, ভালো একটা সম্ভাবনা রয়েছে। যেহেতু আর আরাবুল ইসলাম, তিনি সে প্রচুর দিন থেকে দল করছে, বহুদিন থেকে দল করছে, ফলে 2011 থেকে তিনি তৃণমূল কংগ্রেস করছে, ফলে তার একটা অভিজ্ঞতা কিন্তু ওখানে ফলে কাজ করবে। আরাবুল ইসলামের অভিজ্ঞতা কিন্তু ফলে ওখানে কাজ করবে, ফলে রাজনীতিবিদ, ফলে সেখানে কাজ করতে পারে, করবেই, স্বাভাবিক এটাই। রাজনীতিবিদ না, যে দলে যাক না কেন, তার একটা প্রভাব রয়েছে, তার একটা দেমাগ রয়েছে, কিভাবে নির্বাচন করতে হয় সেটাও তিনি জানেন। ওখানে তো নির্বাচন হয় না, লুট করে নেওয়া হয়। ফলে আরাবুল ইসলাম ওখান থেকে জিতছে এমন একটা খবর আমাদের কাছে এসছে। ফলে এই যে জীবনতলাতে নওশাদ সিদ্দিকীর আগমন বা নওশাদ সিদ্দিকীর থাবা, এটা করে রাজনীতি অনেক প্রভাব শওকাত মোল্লার করতে পারে। দর্শক, সেটা বলার বলবেন, আর নজর রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ হিসাব।